হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোকাররম আহমেদ বাঁধন। তো চলো আজকে আমরা রকেট ইঞ্জিন সম্পর্কে একটু ডিসকাস করি। তাহলে রকেট ইঞ্জিন আসলে কি? রকেট ইঞ্জিন ডাজ নট ইউজ দ্য সারাউন্ডিং এয়ার অ্যাজ অক্সিডাইজার, ঠিক আছে? তো রকেট ইঞ্জিন, কারণ রকেট যেহেতু আউটার অ্যাটমসফিয়ারে যায়, ওখানে তো অক্সিজেন সাপ্লাই থাকবে না, তাই সে নিজের অক্সিজেন নিজে ক্যারি করে। দ্য ফুয়েল অ্যান্ড দ্য অক্সিডাইজার আর ক্যারিড into the body of the unit which is to be propelled. The two substance together are called propellant. তাহলে এই দুইটা সাবস্টেন্সকে আমরা একসাথে প্রোপেলেন্ট বলতেছি। তাহলে কীভাবে এই কাজটা হয়? The function of rocket is thus independent of speed and has a unlimited operating altitude. Okay, so requirement of ideal rocket rocket propellant রিকোয়ারমেন্ট হচ্ছে এটার হাই হিট ভ্যালু হইতে হবে, হাইলি পসিবল ডেন্সিটি, যেন খুব কম জায়গা সে অকুপাই করে, ইট ইজ অকুপাইস লেস স্পেস, লো টক্সিসিটি অ্যান্ড করসিভনেস, স্টেবিলিটি অ্যান্ড ইজ অফ হ্যান্ডেলিং অ্যান্ড স্টোরিং, আর হচ্ছে রিলায়েবল এবং স্মুথ ইগনিশন। তো লিকুইড প্রোপেলেন্ট রকেট ইঞ্জিন ইউজিং লিকুইড অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ফুয়েল। সো এখানে আমার একটা অক্সিডাইজার থাকে আর ফুয়েল থাকে। সো বেসিক্যালি আমরা সাধারণত অক্সিডাইজার এবং ফুয়েল মেইন যেই ট্যাঙ্ক, সেখানে হচ্ছে লো প্রেশারে থাকে আমাদের, লো প্রেশারে আমাদের মেইন অক্সিডাইজার এবং ফুয়েল ট্যাঙ্ক থাকে। সো যেটা একটা পাম্পের সাথে কানেক্টেড থাকে, দুইটা পাম্পের সাথে কানেক্টেড থাকে। এই পাম্পটা চালানোর জন্য আমরা ছোট একটা অক্সিডাইজার আর ফুয়েল ইউজ করি, ছোট, যেটা হাই প্রেশারাইজ, খুব কম। সেইখান থেকে আমরা হচ্ছে কম্বাসন চেম্বারে এটা বার্ন করে একটা টারবাইনকে ঘুরাই, যেই টারবাইনটা এই পাম্পটাকে চালাতে সাহায্য করে, যার ফলে এখান থেকে বাকি এটা এক্সস্ট বের হয়, যার ফলে আমরা এখানে একটা প্রোপেলেন্ট কন্ট্রোল ভালভ আছে। এই ভালভটা যদি কন্ট্রোল করি, তাহলে আমরা রকেটের স্পিড বাড়াতে বা কমাতে পারি। এদিক দিয়ে এক্সস্ট গ্যাস বেরো যায়, যার ফলে আমরা একটা থ্রাস্ট পাই, এদিকে একটা থ্রাস্ট পাই এবং রকেট এই সামনের দিকে এগিয়ে যায়। সো এটা ছিল আমাদের লিকুইড প্রোপেলেন্ট রকেট ইঞ্জিন। এরপর আমাদের এখানে দুইটা ফিগার আছে। এই দুইটা ফিগার আসলে কি বোঝাতে চাচ্ছে? এই দুইটা ফিগার হচ্ছে সলিড প্রোপেলেন্ট রকেট ইঞ্জিনের এলিমেন্ট। সলিড প্রোপেলেন্ট রকেট ইঞ্জিন কীভাবে কাজ করে বেসিক্যালি? তো এইটা লিকুইড অবস্থায় এই প্রোপেলেন্টটা যখন ঢুকানো হয়, যেন এটা কম্প্যাক্ট থাকে, একদম কম্প্যাক্ট থাকে। সো যার ফলে যখন এটা সলিড হয়ে যায়, এটা হচ্ছে প্রোপেলেন্ট চার্জ, যার ফলে যখন এটা সলিড হয়ে যায় তখন কোনো জায়গা থাকে না। সো এটা শুধু এক সাইডেই বার্ন হয়, হ্যাঁ, বার্ন অন সারফেস, এন্ড সারফেস অনলি। এটা তো তাহলে এই জিনিসটা আমরা কখন ইউজ করবো? যখন আমাদের অনেক কম থ্রাস্ট লাগবে, বাট বেশি টাইমের জন্য লাগবে, যে কম থ্রাস্ট লাগছে অনেক বেশি টাইমের জন্য, তখন আমরা এন্ড সারফেস অনলি আর বার্ন এন্ড সারফেস অনলি। আর যদি আমার প্রোপেলেন্টটা এরকম হয় যে আমার খুব বেশি থ্রাস্ট লাগবে কিন্তু খুব কম টাইম আমার রান টাইম হবে, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এখানে যেন বার্ন অন আউটসাইড সিলিন্ডার সারফেস, মানে সিলিন্ডারের এই যে ভিতরে চারদিকে বার্ন হবে, ঠিক আছে? মানে শুধু এই সামনেরটুকু হবে না, এই অংশটুকু, আর এটা হচ্ছে নজল দিয়ে বের হবে। সো এটা গেল আমাদের সলিড প্রোপেলেন্ট। আচ্ছা, তো আমার থ্রাস্ট পাওয়ার অ্যান্ড প্রোপালসিভ এফিসিয়েন্সি নিয়ে আমরা এখন কিছু ফর্মুলা অ্যান্ড ডেরিভেশন দেখব। সো লেটস স্টার্ট। তাহলে আমাদের এটা সম্পূর্ণ ভাষান্দানির বই থেকে আমি ফলো করতেছি। সো আপনাদের যাদের কাছে আছে দেখতে পারেন, অথবা এই লেকচার ফলো করলেও হবে। তো লেটস সে ইটস আ রকেট, অ্যান্ড এইদিকে আমার যেই স্পিডে আমার জেট বের হচ্ছে, সেটা হচ্ছে জেট বলতে হচ্ছে রকেটের যেই থ্রাস্ট, আর সামনের দিকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে রকেটের ভেলোসিটি অফ এয়ারক্রাফট। ওকে, সিএ হচ্ছে ভেলোসিটি অফ এয়ারক্রাফট, আর সিজে হচ্ছে ভেলোসিটি অফ জেট গ্যাসেস অ্যাট নজেল এক্সিট রিলেটিভ টু দ্য এয়ারক্রাফট। ওকে, সো আমরা যদি এখন এই জিনিসটা দেখি যে আসলে আমরা কী করতে চাচ্ছি। লেটস সে ফর 1 kg per second of air, for 1 kg per second of air supplied to the aircraft, for 1 kg per second of air supplied to the aircraft,
1 কেজি পার সেকেন্ডের জন্য এয়ারক্রাফটে আমাদের লেটস ফুয়েল বার্ন হচ্ছে mf, তাহলে দ্য মাস অফ দ্য গ্যাসেস লিভিং দ্য নজল দিয়ে যে গ্যাসটা নিজেল হচ্ছে তাদের মাস হবে কত 1 + mf হচ্ছে মাস অফ দ্য গ্যাসেস নজল দিয়ে যেই গ্যাসটা বের হচ্ছে। ওকে, আর থ্রাস্ট হচ্ছে দ্য ফোর্স প্রডিউস ডিউ টু চেঞ্জ ইন মোমেন্টাম ইজ কল থ্রাস্ট ফোর্স। তাহলে আমাদের অ্যাবসোলুট ভেলোসিটি, এই যে এই রকেটের অ্যাবসোলুট ভেলোসিটি কত, এটা আমরা বলতে পারি যে এটা ইজ নাথিং বাট CJ - CA। ওকে, তাহলে অ্যাবসোলুট ভেলোসিটি হচ্ছে CJ - CA, অ্যাবসোলুট ভেলোসিটি অফ দ্য এয়ার এন্টারিং দ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটে যেই এন্টার করতেছে সেটা 0 বেসিক্যালি। ওকে, তাহলে আমরা যেটা লিখি অ্যাবসোলুট ভেলোসিটি গ্যাস, এটা কি, এটা হচ্ছে অ্যাবসোলুট velocity of the gases, absolute velocity of the gases leaving the aircraft, and 0 এটা কি, 0 হচ্ছে absolute velocity of air entering the aircraft. So absolute velocity of air entering the aircraft. Absolute velocity of air entering the aircraft. ওকে, তাহলে আমরা যদি এখন চেঞ্জ ইন মোমেন্টামের জিনিসটা দেখি। আচ্ছা, আমরা এই জিনিসগুলো ফোর্সটা কেজি ফোর্সে হিসাব করব। তারপরে আমরা কি জানি F = ma, যদি মাস যদি কেজিতে হয় আর এটা যদি আপনার মিটার পার সেকেন্ড স্কোয়ারে হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি কি, নিউটন, বা আমি বলতে পারি F = mg। ওকে, আচ্ছা, তাহলে আমরা F কে যদি আমি কেজিতে করতে চাই, তার মানে আমাকে জি দিয়ে ভাগ করতে হবে বেসিক্যালি, এম শুধুমাত্র কেজি, তার মানে জি দিয়ে ভাগ করলে আমরা কেজি ফোর্স, ইউনিটটা হচ্ছে কেজি ফোর্সে আমরা হিসাব করব। তাহলে আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম কত, চেঞ্জ ইন মোমেন্টাম চলে আসতেছে হচ্ছে 1 + mf মাস ইন্টু ভেলোসিটি। তো ভেলোসিটি চেঞ্জ কত, CJ - CA ডিভাইডেড বাই G0। সেটা হচ্ছে আমার চেঞ্জ ইন মোমেন্টাম। যদি আমরা মাসকে নেগলেক্ট করি, যে শুধু MF মাস অফ ফুয়েল অনেক কম, তখন আমাদের বেসিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম, যেটা যদি আমরা নেগলেক্ট করি যে ফুয়েল 1 কেজি ফুয়েলের 1 কেজি, এই যে এখানে দেখতেছি যে 1 কেজি এয়ার 1 কেজি পার সেকেন্ড এয়ারের জন্য মাস অফ সাপ্লাইড MF, যদিও MF এর ভ্যালু খুব নেগলিজিবল হলে এটাকে আমরা লিখতে পারি যে চেঞ্জ ইন মোমেন্টাম CJ - CA ডিভাইডেড বাই G0। ওকে, G0 বা G একই জিনিস। তাহলে থ্রাস্ট আমার কত আসতেছে, থ্রাস্ট আমার চলে আসতেছে CJ - CA ডিভাইডেড বাই G। ওকে, সো আমরা এটা না, আমরা হচ্ছে বেসিক, আর এটা ইউনিট কি, এটা ইউনিট হচ্ছে কেজি ফোর্স। ওকে, তাহলে আমরা এখন যেটা ইউজ করব, আমরা থ্রাস্ট আসলে কি, থ্রাস্ট আসলে আমরা লিখতে পারি, আচ্ছা থ্রাস্ট ওয়ার্ক যদি আমি বলি যে থ্রাস্ট ওয়ার্ক কী হবে, থ্রাস্ট ওয়ার্ক যেটা থ্রাস্ট ওয়ার্ক বা থ্রাস্ট পাওয়ার, আচ্ছা ফোর্স ইন্টু ভেলোসিটি। সো ফোর্স যদি আমি বলি যে ফোর্স কি, ফরওয়ার্ড থ্রাস্ট ইন্টু স্পিড অফ দ্য এয়ারক্রাফট। তাহলে আমার ফরওয়ার্ড থ্রাস্ট কত, ফরওয়ার্ড থ্রাস্ট বেসিক্যালি আমি এখানে MF-কে করবো না, নেগলেক্ট করবো না, 1 + mf ইন্টু CJ - CA, এই যে থ্রাস্টটা বসাই দিব, এর সাথে জাস্ট CA গুণ করে দিব। ওকে, সো থ্রাস্ট ওয়ার্ক চলে আসবে। আচ্ছা,
সো আমরা যদি এটাই বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের থ্রাস্ট পাওয়ার। সো ফোর্স ইন্টু ভেলোসিটি। আচ্ছা, ফোর্সটা আসলে কত? সিজে মাইনাস সিএ। আচ্ছা, যদি আমরা এখন এক কাজ করি যে আমাদের এয়ার ফ্লোটা যেটা ছিল মাস অফ এয়ার, আর মাস অফ এয়ারের জন্য ফুয়েল লাগে মাস অফ ফুয়েল, যদি আমরা এটা ইউজ করি তাহলে আমাদের যেই থ্রাস্ট পাওয়ার যেটা সো থ্রাস্ট পাওয়ারের ইকুয়েশন চলে আসবে আমাদের সিজে মাইনাস সিএ ইন্টু let's say Cj minus Ca into Ma plus Mf। হ্যাঁ, তো মাস অফ এয়ারের জন্য যদি মাস অফ ফুয়েল দেওয়া থাকে ডিভাইডেড বাই জি করলে এটা আমি থ্রাস্ট পেলাম, এর সাথে সিএ গুণ করে দিব। তো এর সাথে সিএ গুণ করলে বেসিক্যালি আমরা থ্রাস্ট পাওয়ার পেয়ে যাব। সো আমরা জানি যে 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 75 কেজিএফ, 75 কেজিএফ মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে কনভার্সন। সো আমি যদি 75 দিয়ে দিই এখানে গুণ, তাহলে আমার বেসিক্যালি এটা হয়ে গেল যে হর্স পাওয়ারে। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোপালসিভ পাওয়ার। প্রোপালসিভ পাওয়ার যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে থ্রাস্ট ওয়ার্ক তৈরি করার জন্য প্লাস হচ্ছে to give the gases kinetic energy. So we can be write propulsive power আচ্ছা, প্রোপালসিভ ওয়ার্কই লিখি এখানে বেসিক্যালি প্রোপালসিভ ওয়ার্ক তাহলে কী হবে? থ্রাস্ট পাওয়ার বা থ্রাস্ট ওয়ার্ক প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি, গ্যাসের কাইনেটিক এনার্জি। তাহলে কত হচ্ছে এটা? তাহলে ধরে নিই যে মাস অফ এয়ারের জন্য মাস অফ ফুয়েল লাগছে ইন্টু মানে চেঞ্জ ইন মোমেন্টাম সিজে মাইনাস সিএ বাই জি ইন্টু যদি আমি ভেলোসিটি করে দিই তাহলে আমার এটা থ্রাস্ট ওয়ার্ক হয়ে গেল। ঠিক আছে, থ্রাস্ট ওয়ার্ক হয়ে গেল প্লাস যদি আমি MA প্লাস MF বাই, আচ্ছা এটা যদি আমি ফ্লো রেট নেই তাহলে তো পাওয়ার হবে। ঠিক আছে, আচ্ছা ডিভাইডেড বাই 2G0 ইন্টু এখানে কত হয়েছে হাফ এম ভি স্কোয়ার, বেসিক্যালি হাফ এম এখানে আছে, আর ভি স্কোয়ার হচ্ছে সিজে মাইনাস সিএ অ্যাবসোলুটটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমার ইয়া। সো এইটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি, বেসিক্যালি এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি যে সিজে স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার ডিভাইড বাই 2G0 এটা। ওকে, সিজে স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার ডিভাইড বাই 2G0। ওকে, সো এই জিনিসটা আমরা লিখতে পারি। আচ্ছা, তো আর যদি হর্স পাওয়ারে করি এখানে জাস্ট একটা 75 গুণ দিয়ে দেবো। ওকে, আমাদের যে প্রোপালসিভ পাওয়ার ইটা প্রোপালসিভ is nothing but thrust power divided by propulsive power. তাহলে আমার এই যে থ্রাস্ট পাওয়ার কোনটা, এই যে এটা আসলো ডিভাইডেড বাই পুরাটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি প্রোপালসিভ পাওয়ার পেয়ে যাব। সো এই পুরা ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা আসে যে 2CA ডিভাইডেড বাই CA প্লাস CJ। ওকে, বা সিজে প্লাস সিএ, এই জিনিসটা আসে যে এয়ারক্রাফটের ভেলোসিটি ডিভাইডেড বাই জেটার ভেলোসিটি। এটা আমার প্রোপালসিভের আরেকটা ইকুয়েশন যদি আমি ভেলোসিটি রেশিও দিয়ে লিখি, ভেলোসিটি রেশিও ইজ নাথিং বাট সিএ বাই সিজে। ওকে, এয়ারক্রাফটের ভেলোসিটি বাই জেট ভেলোসিটি। সো এটাকেও সিম্পলিভাবে লেখা যায় 2 সিগমা ডিভাইডেড বাই 1 প্লাস সিগমা। সো এটা হচ্ছে আমাদের প্রোপালসিভ পাওয়ার। আচ্ছা, এখন যদি আমি থার্মাল এফিসিয়েন্সি দেখাইতে চাই যে আমাদের থার্মাল এফিসিয়েন্সি বেসিক্যালি কি, ইটা থার্মাল, সেটা হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই হিট রিলিজ বাই দ্য কম্বাশন।
বাই কম্বাশন। তাহলে আমাদের থার্মাল এফিসিয়েন্সি হচ্ছে ইনক্রিজড ইন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই হিট রিলিজ বাই কম্বাশন। আচ্ছা, তাহলে থার্মাল এফিসিয়েন্সির ইকুয়েশনটা আমরা যদি এখানে লিখি, আচ্ছা প্রবলেমে আমি যাচ্ছি, তার আগে থার্মাল এফিসিয়েন্সির ইকুয়েশনটা যদি লিখি, তাহলে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, তাহলে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি বেসিক্যালি আমরা কি লিখতে পারি, 1 প্লাস mf ইন্টু হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই হাফ mv স্কোয়ার, তাহলে এটা হচ্ছে cj স্কোয়ার মাইনাস যেটা ইনক্রিজ বেসিক্যালি, সো ci স্কোয়ার, আর এখানে জি নট দিয়ে দিলাম। আর যেহেতু এটা কেজিএফে আছে, আচ্ছা কেজি ফোর্সে আছে, আর আমরা সিভি এর ভ্যালু যদি আমরা কিলো ক্যালোরিতে থাকে, তাহলে আমরা এর সাথে জাস্ট জে গুণ করব ইন্টু ক্যালোরিফিক ভ্যালু, তাহলে আমাদের কিলো ক্যালোরি এটা জুল হয়ে যাবে। অ্যান্ড এর সাথে হচ্ছে মাস অফ ফুয়েল গুণ করবো, মাস অফ ফুয়েল ইন্টু এই যে হিট সাপ্লাই যেটা আর কি, এটা হচ্ছে হিট সাপ্লাই, আর এটা হচ্ছে আমার বেসিক্যালি ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। সো এটা গেল আমার হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি। ওকে, আর যদি একটা কম্বাশন এফিসিয়েন্সি দেওয়া থাকে, তাহলে এখানে ইটা কম্বাশন আমরা দিয়ে দিব, ইটা কম্বাশন আমরা দিই। তো আমরা এখন ম্যাথে যাই। তো আমাদের ম্যাথটা প্রথমে কি বলছে, প্রথমে আমাদের ম্যাথ 17.11 কী বলছে, এক্সপ্লেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই টার্বোপ্রপ টার্বোজেট। আচ্ছা, এই থিওরি আমরা পরে দেখতেছি, আমরা প্রথমত বেসিক্যালি এই ভিডিওর জন্য আমরা ম্যাথে ফোকাস করব। এ টার্বোজেট ইঞ্জিন ফ্লাইং অ্যাট এ স্পিড অফ 800 কিলোমিটার পার আওয়ার, টার্বোজেট ইঞ্জিন ফ্লাইং অ্যাট এ স্পিড অফ 800 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে আমার তাহলে সিএ এর ভ্যালু দেওয়া আছে 800 কিলোমিটার পার আওয়ার, কনজিউমস এয়ার অ্যাট দ্য রেট অফ 45 কেজি পার সেকেন্ড, তাহলে আমাদের যেই মাস অফ এয়ার সেটা দেওয়া আছে। জেট এক্সিট ভেলোসিটি জানতে চাইছে, অর্থাৎ সিজে জানতে চেয়েছে, সিজে। আচ্ছা, দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য নজলের এনথালপি চেঞ্জ দেওয়া আছে 44.5 কিলো ক্যালোরি পার কেজি, 44.5 কিলো ক্যালোরি পার কেজি, এটা হচ্ছে নজল এনথালপি। ভেলোসিটি কোএফিশিয়েন্ট দেওয়া আছে 0.95, ভেলোসিটি কোএফিশিয়েন্ট দেওয়া আছে 0.95। সো আমরা যেটা জানি যে বেসিক্যালি আমাদের ভেলোসিটি কোএফিশিয়েন্ট যেটা সেটা হচ্ছে যদি আমি মিউ দিয়ে ডিনোট করি, মিউ বা নিউ দিয়ে যদি ডিনোট করি, তাহলে সিজে ডিভাইড বাই সি থিওরিটিক্যাল, তার মানে সিজে ইজ নাথিং বাট নিউ ইন্টু সি থিওরিটিক্যাল কি 2gj ডেল এইচ হচ্ছে এনথালপি চেঞ্জ, নজলের এনথালপি চেঞ্জ কত 44.5 কিলো ক্যালোরি পার কেজি, আর এই কিলো ক্যালোরি পার কেজির জন্য জে এর ভ্যালু কত 427, তাহলে 44.5 ইন্টু 427 ইন্টু 9.81 ইন্টু 2, আর ভেলোসিটি কোএফিশিয়েন্ট কত 0.95, তাহলে আমরা এই যে সিজে এর ভ্যালু পেয়ে গেলাম 580.052 মিটার পার সেকেন্ড। আর আমার এয়ারক্রাফটের ভেলোসিটি 800 ডিভাইড বাই 306, তাহলে আমাদের এই যে এ নাম্বার যেটা জেড এক্সিট ভেলোসিটি বের হয়ে গেল। এখন হচ্ছে ফুয়েল ফ্লো ইন কেজি পার আওয়ার অ্যান্ড থ্রাস্ট স্পেসিফিক ফুয়েল কনজামশন অ্যাজুমিং দ্যাট এয়ার ফুয়েল রেশিও ইজ 80, তাহলে এয়ার ফুয়েল রেশিও দেওয়া আছে 80, তাহলে এয়ার ফুয়েল রেশিও যদি আমাদের 80 দেওয়া থাকে, তাহলে মাস অফ ফুয়েল চলে আসছে কত 45/80, যেহেতু মাস অফ এয়ার হচ্ছে আমার কত 45, এটা হচ্ছে আমার কেজি পার সেকেন্ড, ঠিক আছে, যেহেতু 80 কেজি পার দেওয়া আছে, এয়ার ফুয়েল রেশিও 80, আর আমার এই যে মাস অফ এয়ার দেওয়া আছে 45 কেজি পার সেকেন্ড, তাহলে আমার এটা কত আসলো 45/80 কেজি পার সেকেন্ড। সো আমি এটাকে কেজি পার আওয়ারে কনভার্ট করে নিব, কেজি পার আওয়ারে কনভার্ট করলে বেসিক্যালি কত আসতেছে 45/80 ইন্টু 3600, যেটা আসে 2025 কেজি পার আওয়ার। সো মাস অফ ফুয়েল চলে আসে আমার হচ্ছে 2025 কেজি পার আওয়ার। সো আমরা হচ্ছে থ্রাস্ট স্পেসিফিক ফুয়েল কনজামশন, সেটা আসলে ফুয়েল কনজামশন ডিভাইড বাই থ্রাস্ট। আচ্ছা, তারপরে এমএফ ডিভাইড বাই থ্রাস্ট আসলে কত, এমএ প্লাস এমএফ বাই জি ইন্টু মানে চেঞ্জ ইন মোমেন্টাম, বেসিক্যালি এই যে সিজে মাইনাস সিএ, তাহলে আমাদের এমএফ কত 45/80, এমএ কত 45, এমএফ কত 45/80, জি এর মান কত 9.8, সিজে কত 580, আর সিএ কত 800 ডিভাইড বাই 3.6, মানে 800 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমার এটা চলে আসলো কি এত কেজি পার কেজিএফ, মানে এত কেজি পার সেকেন্ড পার কেজিএফ, যেটা আসলো ফুয়েল কনজামশন রেট যেহেতু কেজি পার সেকেন্ড। সো এটাকে আমরা যদি কেজি পার আওয়ারে করতে চাই, তাহলে কেজি পার আওয়ার পার কেজিএফ যদি করতে চাই, তাহলে কিছুই না, জাস্ট এখানে সেকেন্ডটাকে আওয়ার করার জন্য কি করব 3600 দিয়ে গুণ দিব উপরে, তাহলে 3600 দিয়ে গুণ দিলে 1.2186 চলে আসে।
এখন আমরা দেখি থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য প্ল্যান্ট গিভেন ইটা কম্বাসন। তাহলে থার্মাল এফিসিয়েন্সি কী বেসিক্যালি? থার্মাল এফিসিয়েন্সি একটু আগে আমরা বললাম যে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ডিভাইড বাই হিট রিলিজড বাই দ্য কম্বাসন। তাহলে কম্বাসনের কারণে হিট রিলিজ ডিভাইড বাই ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ডিভাইড বাই কম্বাসনের কারণে হিট রিলিজ। তাহলে এটা হবে হাফ এম ভি স্কোয়ার। সে এই যে এম এটা হচ্ছে হাফ, আর এর সাথে জি যেহেতু কেজিএফে আছে, আর সিজে স্কোয়ার মানে সিএ স্কোয়ার। ওকে, তাহলে এটা গেল আমার হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর এইখানে আমার যে হিট রিলিজ বাই দ্য কম্বাসন কত? এম এফ সিভি জে ইন্টু ইটা কম্বাসন, যেটা হচ্ছে আমরা ইয়াতেই রাখবো, বেসিক্যালি কিলো ক্যালোরিতেই রাখবো, কারণ এখানে আমরা 427 ইউজ করবো। আর এমএফ তো পাইলামই যে 45/80 ইন্টু 100% করলে আমার থার্মাল এফিসিয়েন্সি 27.819%। লাস্ট ম্যাথ, সরি আরও দুইটা আছে, প্রোপালসিভ পাওয়ার অ্যান্ড থ্রাস্ট হর্স পাওয়ার, প্রোপালসিভ এফিসিয়েন্সি অ্যান্ড ওভারঅল এফিসিয়েন্সি। তাহলে প্রোপালসিভ পাওয়ার কি? প্রোপালসিভ পাওয়ার আমরা জানি থ্রাস্ট পাওয়ার প্লাস কাইনেটিক পাওয়ার। সো থ্রাস্ট পাওয়ার ফোর্স, যেটা হচ্ছে থ্রাস্ট ফোর্স ইন্টু ভেলোসিটি করলে আমি থ্রাস্ট পাওয়ার পাচ্ছি, তাহলে এম এ প্লাস এম এফ ইন্টু সিজে মাইনাস সিএ বাই জি নট ইন্টু সিএ। এটা আমরা পাওয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার করলে আমরা পাই যাচ্ছি। এখানে কিন্তু মানে অ্যাবসোলুট চেঞ্জটা নিতে হবে। ওকে, সো আমার বেসিক্যালি এইটা বসাইলে আমার থ্রাস্ট পাওয়ার চলে আসে 8887 হর্স পাওয়ার, যেহেতু আমি কেজিএফ আছে, কেজিএফকে 75 দিয়ে ভাগ করছি। ওকে, আচ্ছা, তাহলে আমার আর থ্রাস্ট পাওয়ার কোনটা? থ্রাস্ট পাওয়ার এই যে এইটাকে আবার 75 দিয়ে ভাগ করছি, ভাগ করে আমরা পেয়ে গেছি থ্রাস্ট পাওয়ার। তাহলে এই থ্রাস্ট পাওয়ার ডিভাইড বাই প্রোপালসিভ পাওয়ার করলে আমি হচ্ছে প্রোপালসিভ এফিসিয়েন্সি পাবো। আর ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি ইন্টু প্রোপালসিভ এফিসিয়েন্সি, ওভারঅল এফিসিয়েন্সি। সো আমরা এখন আরেকটা জিনিস দেখি যে এটা আসলে আমরা আরেকটা ফর্মুলা দেখছিলাম যে প্রোপালসিভ পাওয়ার হচ্ছে 2CA ডিভাইডেড বাই সিজে প্লাস সিএ। সো 2 ইন্টু সিএ এর মান বেসিক্যালি ছিল 800 কিলোমিটার পার আওয়ার, আর সিজে এর মান 500 মিটার পার সেকেন্ড আসছিল মনে হয় আমাদের। সিজে এর মান 580.052। আমরা এইটা দিয়েও চেক করে দেখি, 580.052 প্লাস 800/3.6, যে আমাদের প্রোপালসিভ এফিসিয়েন্সি কত আসে। তাহলে আমাকে ক্যালকুলেটারে চেক করতে হবে। এখানে 2 ইন্টু 800/3.6 ডিভাইডেড বাই 580.052 প্লাস 800/3.6। হ্যাঁ, এই তো একই আসে 0.554। ঠিক আছে, একই আসে। ওকে, সো এটা গেল আমার হচ্ছে প্রোপালসিভ পাওয়ার। এখন আমরা আরেকটা ম্যাথে ঢুকবো। সো আরেকটা ম্যাথ আমরা সামনের ভিডিওতে কন্টিনিউ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।